টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র চালু হতে চলেছে, তার আগে চা নিলাম কেন্দ্র নিয়ে বৈঠক করলেন চা নিলাম কর্তৃপক্ষ। জমি মাফিয়াদের বিরুদ্ধে সোচ্চার সাধারণ নাগরিক, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিলেন তারা। এবার আসছে বিস্তারিত সংবাদে। 31শে মার্চ জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র চালু হতে চলেছে, আর তার আগে সোমবার চা নিলাম কেন্দ্র চালুর বিষয় নিয়ে বৈঠক করেন চা নিলাম কর্তৃপক্ষ। মঙ্গলবার এই বৈঠকটি অনুষ্ঠিত হয় জলপাইগুড়ির ইন্ডিয়ান টি প্ল্যান্টেশন অ্যাসোসিয়েশনের হলঘরে। বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি, শিলিগুড়ি চা ব্যবসায়ী থেকে শুরু করে বটলিফ ফ্যাক্টরির মালিকরা। 2015 সাল থেকে জলপাইগুড়িতে চা নিলাম কেন্দ্র বন্ধ হয়ে পড়ে আছে। জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান পুরজিৎ বক্সিগুপ্ত জানিয়েছেন, জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র 31 মার্চ থেকে আবার চালু হবে। এদিন বায়ার সেলারদের নিয়ে বৈঠক হয়। তিনি আরো বলেন, আগামী 10 তারিখ মক নিলাম হবে। আমাদের টিবোর্ড থেকে আপনারা জানেন যে একটা অ্যাপ্রুভাল এসে গেছে এবং আমাদের 31 মার্চ আমাদের নর্থ বেঙ্গল অপশন সেন্টারে নতুন করে অপশন শুরু হওয়ার কথা, শুরু হওয়ার জন্য বলেছেন এবং সেটা কীভাবে হবে না হবে সেভাবে ডিটেলস আলোচনা হলো স্টেক হোল্ডারদের সঙ্গে। এখানে বায়ার, সেলার, ব্রোকার সকলেই ছিলেন, তাদের নিজস্ব মতামত দিলেন, কোন জায়গাটা কী অসুবিধা সুবিধা সমস্ত আলোচনা হলো এবং একটা ফাইনাল ডিসিশন আমাদের এখানে হলো এবং সেটা মানে 2-1 দিনের মধ্যে, আজকালের মধ্যেই আমরা সেটা সমস্ত স্টেক হোল্ডারের কাছে পাঠিয়ে দেবো এবং তাদের নেসেসারি ফর্ম টর্ম মানে এনরোলমেন্টগুলো হয়ে যাবে কিছু মধ্যে এবং অলরেডি বলতে পারেন যে কাজ শুরু হয়ে গেছে। যেগুলো প্রপোজাল দিয়েছিলাম টিবোর্ডকে, টিবোর্ড অ্যাপ্রুভড অল দ্য প্রপোজালস, অ্যাকর্ডিংলি আমাদের সব কিছু কাজগুলো শুরু হচ্ছে এবং কিভাবে শুরু হচ্ছে না যে আলোচনার মধ্যে কোনো বাধা বিঘ্ন, কোনো রকম এতক্ষণ দীর্ঘ আলোচনা না, কোনো ইয়ে নেই, কিছু কোনো বাধা বিঘ্নের কোনো প্রশ্নই নেই। সকলের প্রচণ্ড সহযোগিতার মধ্যে দিয়ে এটা হচ্ছে এবং সকলেই মানে নিজস্ব একটা তাদের মতামত দিয়েছেন, কোনটা আরও বেটার করা যায় কী করে, সেগুলো সাজেশন দিয়েছেন, সেগুলো আমরা করেছি। কোনো কমিটি? হ্যাঁ, কমিটিও ফর্ম হয়েছে, সমস্ত স্টেক হোল্ডার থেকে দুজন করে নিয়ে একটা কমিটিও ফর্মেশন হয়েছে। হ্যাঁ, কীভাবে এটা একটু যেভাবে আগে অপশনগুলো হতো তার থেকে একটু আলাদা। এখানে হবে মানে আর্লি অপশন, আর্লি পেমেন্ট। এখানে আমাদের ইয়েটা কনসেপ্টটা এটা প্রথমত মানে আমাদের অন্য অপশন সেক্টরগুলো 21 ডেজে আপনার ওয়্যার হাউসে মাল আসার পর 21 দিনের মাথায় অপশন হয়। ইন আওয়ার কেস সেটা হচ্ছে 11 ডেজে হবে। 11 ডেতে অপশনটা হবে মানডে, আর অপশন আপনার ওয়্যার হাউস ক্লোজিং ডেট হচ্ছে থার্সডে ক্লোজিং হয়ে গেল। নেক্সট টু নেক্সট মানডে, দ্যাট ইজ অন 11th ডে, এটার অপশনটা হবে। অন্যদিকে ভারতীয় চা পর্ষদের জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রের স্পেশাল টাস্ক ফোর্সের চেয়ারম্যান তথা নর্থ বেঙ্গল টি প্রডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় ধানুটি জানিয়েছেন, 31 মার্চ থেকে এই কেন্দ্রে পুনরায় নিলাম চালু হচ্ছে। আগামী 10 তারিখ মক নিলাম হবে। এই কেন্দ্রে 11 দিনের অকশন হবে। এতে চা দ্রুত বিক্রি হবে, পাশাপাশি পেমেন্ট তাড়াতাড়ি পাওয়া যাবে। অন্যদিকে ওয়্যার হাউসে চার্জ কম হবে। আবার সেল করা চায়ের দাম 7 দিনের মধ্যে মেটানো হলে 2% কেস ডিসকাউন্ট দেওয়া হবে, যা ভারতবর্ষে কোনো নিলাম কেন্দ্রে নেই বলে দাবি করেছেন তিনি। देखिए, ये बड़ी खुशी की बात है कि प्रपोजल जो आज से 2 साल पहले टी बोर्ड को हमने दिया था, वो प्रपोजल आज हमारा फाइनल हुआ है और आज इसमें हमारे जलपाईगुड़ी से डॉक्टर, हमारे एमपी साहब डॉक्टर जयंत राय, जो उनका बहुत बड़ा सपोर्ट रहा इस ऑक्शन को। उनका मोटिव था कि इस ऑक्शन सेंटर को चलाना है, आगे बढ़ाना है। उसके लिए देखिए सेलर मेंबर ने भी काफी सेक्रीफाइस किया। आपने जो पूछा 10 साल पहले क्यों बंद हुआ,
10 साल पहले और आज की सिचुएशन बहुत डिफरेंस है। उस वक्त जो भी फैसिलिटीज थी और आज की फैसिलिटीज में अगर आप कंपेयर करोगे तो आपको अपने आप ही समझ में आएगा कि ये ऑक्शन सेंटर क्यों नहीं चलेगा। हम पूरी उम्मीद के साथ आगे बढ़ रहे हैं क्योंकि पहले 21 डेज का सिस्टम में ऑक्शन होता था। आज भी सिलीगुड़ी ऑक्शन 21 डेज में है, बट ये एक मिराकल होगा हर सेक्टर के लिए कि 11 डेज में ऑक्शन होने जा रहा है, यानी फास्ट मूवमेंट। अगर कोई भी चीज फास्ट मूवमेंट होती है तो देखिए हमारे वेयर हाउस से चार्जेस भी कम लगेंगे, हमारा माल का मूवमेंट भी फास्ट होगा, हमारा रियलाइजेशन भी जल्दी होगा, और सबसे बड़ी बात है कि मुझे विद इन 11 डेज के अंदर ये पता चल जाएगा कि मेरा माल का सेल प्राइस क्या मिलने वाली है। इसके साथ साथ बायर सेक्टर को जो पहले कोई बेनिफिट नहीं था वो आज इस ऑक्शन सेंटर के थ्रू, जलपाईगुड़ी ऑक्शन सेंटर के थ्रू दिया जा रहा है कि 7 डेज में आफ्टर सेल 7 डेज के अंदर जो पेमेंट करेंगे उनको 2% कैश डिस्काउंट, जो कि आज ऑल ओवर इंडिया में ये सिस्टम कहीं पे भी नहीं है। 14 डेज में 1% और 28 डेज के प्रॉम्प्ट कैश एंड कैरी सिस्टम जो पैन इंडिया के अंदर में आते हैं वो सिस्टम से ये 20 डेज के अंदर वो पेमेंट करेंगे, तो उन्हें भी एक अच्छा अपॉर्चुनिटी है बायर्स के लिए। इसीलिए पूरा उम्मीद के साथ हम आगे बढ़े। आज के मीटिंग में बहुत ही शॉर्ट नोटिस में देखिए, क्योंकि लास्ट वीक ही हमें इसका प्रपोजल फाइनल मिला और विद इन शॉर्ट पीरियड में हमने बायर्स को, सेलर्स को, ब्रोकर हाउसेस, आज सब हमारे साथ यहां मौजूद थे। सबका एक ही चीज था कि देखिए अगर ये सिस्टम इंप्लीमेंट प्रॉपरली हो जाता तो नो डाउट ये ऑक्शन सेंटर अपने आप में एक मिसाल कायम करेगा। हम भी उसी उम्मीद के साथ आगे बढ़ रहे हैं और उम्मीद करते हैं कि जल्द से जल्द ये 10 तारीख को जो मॉक ऑक्शन होने जा रहा है और प्लस 31 मार्च से यानी कि सेल नंबर 14 से जो सेल स्टार्ट की जा रही है, उम्मीद करते हैं कि सेलर की तरफ से भी पूरा सपोर्ट मिलेगा एंड बायर्स का भी फुल सपोर्ट मिलेगा, इसमें ब्रोकर हाउस का भी फुल सपोर्ट हमें मिलेगा। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। এবার জমি মাফিয়াদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার বাসিন্দা অমিতাভ বসু সহ আরো অনেকে। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে একথা জানালেন অমিতাভ বসু। জমি সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার রাজগঞ্জ প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ির বেশ কিছু জমির মালিক। তাদের দাবি 12 বছর আগে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ঠিকনিকাটা এলাকায় জলডুমুর পাড়ায় শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার অমিতাভ বসু জমি নিয়েছিলেন, কিন্তু সেই জমি বর্তমানে জমি মাফিয়াদের দখলে চলে গিয়েছে। এই রকম পরিস্থিতি শিলিগুড়িতে আরো বেশ কিছু বাসিন্দার সঙ্গেও ঘটেছে। বিষয়টি নিয়ে অমিতাভ বাবু জানিয়েছেন, পুলিশ প্রশাসনকে জানানো হলেও কোনো কাজ হচ্ছে না, প্রয়োজন হলে তাই মুখ্যমন্ত্রীরও দ্বারস্থ হবেন তারা। খুব দ্রুতই পুলিশ কমিশনের কাছে ডেপুটেশন জমা দেওয়া হবে বলেও জানান তারা। বিষয়টা হচ্ছে জমি সংক্রান্ত। এইখানে ডাবগ্রাম ফুলবাড়ি অঞ্চল এবং বিন্নাগুড়ি মৌজায় জমি নিয়ে সমস্যাটা দীর্ঘদিনের। বারবার মুখ্যমন্ত্রী আসছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, কিছু ব্যবস্থা নিয়েছিল, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে জমি সংক্রান্ত যে মাফিয়াদের দৌরাত্ম্য সেটা দিনকে দিন যেই জায়গায় ছিল সেই জায়গায় থেকেছে, বরং বেড়েছে। আপনার সমস্যাটা কি? আমাদের সমস্যাটা হচ্ছে আমরা 2013-তে একটা প্রায় 12 বছর আগে একটা জমি কিনেছিলাম এই টিকনিকাটা মোড়ের থেকে পশ্চিম দিকে জলডুমুর পাড়ায়। তা ওখানে আমার 5 কাঠা জমি এবং আমার প্রতিবেশী কি নাম জানো, রাজেশ দাসের প্রায় 10 কাঠা জমি আছে ওখানে। তা এইবার আমরা কি করেছি, আমরা ওখানে বাউন্ডারি দিতে গেছি 2000 সালে বাউন্ডারি দেওয়ার সময় বাউন্ডারিটা কমপ্লিট করেছি, তারপরে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনরা এসে ভেঙে দিয়েছে। কি লাগে, তাদের আলোচনায় বসতে হবে, কখনো তারা শরিক আসে, তাদের কাছ থেকে রেজিস্ট্রি দেওয়া হয়নি, বিভিন্ন অজুহাতে তারা আমাদের তাদের নাম মেন এখানে যাদের কাছ থেকে যাদের দিয়ে এই জমিটা কিনেছিলাম আমরা, সে হচ্ছে একদম জমি সংলগ্ন জায়গাতেই জলডুমুর পাড়ায় কুখ্যাত অপরাধী, কুখ্যাত আসামি, যে এই জমি সংক্রান্ত কেসে তার বহুদিন থেকে নাম আছে, তার নাম হচ্ছে অনিল বর্মন। ওনার কাছ থেকে জমিটা কিনেছিলাম, শহীন্দর বর্মনের ছেলে,
এবং পরবর্তী ক্ষেত্রে ওই নানাভাবে স্থানীয় অ্যান্টি সোশ্যালদের এখানে জমির পেছনে, আমাদের জমির পেছন থেকে ষড়যন্ত্র করে তাদের লাগিয়ে দিয়ে এরকম বাধা সৃষ্টি করছিল। এবং আমি টাইম টু টাইম সেইগুলো সমস্ত কিছু, প্রথমে আমি আশিগড় ফাঁড়িতে কমপ্লেন লঞ্চ করি, এবং তারপরে যখন আমি নিজে এখানে ঘর তৈরি করতে যাই, সেখানে রাতের বেলা ইট চুরি করছে, তালা ভাঙছে, আমার প্রিমিসেসে এসে লোহার যে রড থাকে সেই রড চুরি করছে, এরকম ভাবে ডিস্টার্ব করে যাচ্ছে। তাদের পয়সা লাগে, তাদের একটাই কথা। এবার তখনও আমি কিন্তু টাইম টু টাইম পুলিশকে ইনফর্ম করি, এইগুলো সমস্ত কিছু আছে এখানে আমার ডকুমেন্টস, যে পুলিশকে ইনফর্ম। এবার 3-4 বার পুলিশ জিডি করা সত্ত্বেও আশ্চর্যজনক ভাবে আজ পর্যন্ত পুলিশের দিক থেকে কোনো সদর্থ, শুধু ওনারা যেতেন পেট্রোলিং করতেন, এবং তাকে যে অ্যারেস্ট করা, তার নামে এতগুলো জিডি হয়েছে, কোনো সদার্থক ভূমিকা আমি দেখতে পাইনি পুলিশের কাছ থেকে, পুলিশ প্রশাসনের কাছ থেকে। এবার কি করেছে, তারপরে সব থেকে আশ্চর্যজনক ব্যাপার যে কিছুদিন পরে দেখা গেল তারা যখন কোনো দিক থেকে পেরে উঠছে না আমাদের সঙ্গে, আমরা আমাদের কাজ করে যাচ্ছি, আমাদের কনস্ট্রাকশন জারি রেখেছি, তখন যেটা বলার এখানে আপনাদের সাংবাদিক বন্ধুদের আমরা ডেকে এনেছি যে একটাই বিষয় নিয়ে, শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন মানুষকে, সাধারণ মানুষকে অ্যাওয়ার করার জন্য, যে এরা কি করছে, এরা ওই 12 বছর আগেই দাগ নাম্বার, প্লট নাম্বার আমিনকে দিয়ে, যেই আমিনকে উপরে ভরসা করে সাধারণ মানুষ জমি কেনে, সেই আমিনকে দিয়ে এরা ভুল করে রাখছে। এবং ভুল করে না, ওটা আমিনের নাম আমরা পরে বলবো। হ্যাঁ, সেই আমিন হচ্ছে আশিগড় ফাঁড়ির সামনে তার চেম্বার আছে, বিশাল স্বনামধন্য এবং কুখ্যাত। সে তার নিজের শরৎচন্দ্রপল্লী, শিবরামপল্লীতে এরকম অনেক জমি নাকি এরকম করেছে, এরকম অভিযোগ আছে। আমরা সব টাইম টু টাইম সমস্ত কিছু পুলিশকে ইনফর্ম করেছি, এবং অলরেডি কেসও রুজু হয়ে গেছে আমবাড়ি থানায়। আমিন যদি ভুল করে তো আমিনের বিরুদ্ধে কি আপনি? হ্যাঁ, আমি আমিনের বিরুদ্ধেও সমস্ত জায়গাতেই আমরা সমস্ত কেস অলরেডি রুজু হয়ে গেছে। আমিন তার ভুল স্বীকার করেছে, এবং আমিনকে যখন বলছি যে আপনি এরকম করলেন, বলেন আমার ভুল হয়ে গেছে, আমি তো যা পেপার্স পেয়েছি। আমিন কি ঘরে বসে পেপার্স দেখে করে জমি আইডেন্টিফাই করে? আমিনকে তো আমি 2 বার সার্ভে করার জন্য টাকা দিয়েছি, আমিন স্পটে গেছে ভেরিফিকেশন। এখন আমিন বলছে না, ওই জমি ওইটা হবে না, এই দাগের হবে না, 77 দাগের হবে না, 75 দাগের হবে। ফিরে পেতে আমরা তো মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবই, প্লাস পুলিশ কমিশন নেক্সট হবে, পুলিশ কমিশনারকে আমরা যাব, আমরা একটা জয়েন্ট সমস্ত জমির মালিকরা ওখানে ডেপুটেশন দেবো যে এই টিকনিকাটা অঞ্চলে, টিকনিকাটা জলডুবুরপাড়া অঞ্চলে এই জমি মাফিয়াদের এরকম বারবারন্ত হচ্ছে, পুলিশ প্রশাসন মানে লোকাল পুলিশ প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না, এটা তো আমরা বলবোই। আর তার সঙ্গে সঙ্গে আমরা নবান্নের দ্বারস্থ হবো, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে। কারণ মুখ্যমন্ত্রী বারবার বলে যাচ্ছে, তার ফলো আপ হচ্ছে না, এটা তাকে ওনাকে জানানো আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। শিবরাত্রির পুজোর সময় মন্দিরের সম্পাদক এবং পুণ্যার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করা অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণকে সাম্প্রদায়িক আখ্যা দিল বিজেপি। দ্রুতই জেলা থেকে অপসারণের দাবিতে জলপাইগুড়ির এসপিকে স্মারকলিপি প্রদান করা হল। উত্তরবঙ্গের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম জল্পেশ মন্দির। প্রত্যেকবারের মতো এবছরেও শিবরাত্রি উপলক্ষে মন্দিরে আয়োজন করা হয় পুজোর। অন্যদিকে জলপাইগুড়ি জেলা পরিষদের তরফ থেকে এই পুজোকে ঘিরে আয়োজন করা হয় 10 দিন ব্যাপী মেলার। প্রত্যেক বছরের মতো এবছরেও পুজো এবং মেলাকে ঘিরে কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়। এর মধ্যে জল্পেশ মন্দিরের সম্পাদক গিরীন্দ্রনাথ দেবের সঙ্গে জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদের দুর্ব্যবহারের অভিযোগ ওঠে, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়ে যায় ভাইরাল, আর যাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে মন্দিরের সম্পাদক গিরীন্দ্রনাথ দেবকে বলতে শোনা যায় অ্যাডিশনাল এসপিকে তেড়ে মারতে আসেন তাকে। অপরদিকে মঙ্গলবারের এই ঘটনায় নতুন মাত্রা পেল বিজেপির পক্ষ থেকে জেলা পুলিশ সুপার অফিসারকে স্মারকলিপি প্রদান করাতে। অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদকে দ্রুত জেলা থেকে সরিয়ে দেবার দাবি জানানো হয়। এদিন বিজেপি দলের জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামীর নেতৃত্বে জল্পেশ মন্দিরের ঘটনার তীব্র নিন্দা এবং অভিযুক্ত পুলিশ অফিসারের বদলির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। এরপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এছাড়াও গত বছর ধূপগুড়িতে ঘটে যাওয়া একটি ঘটনার পর তিনি প্রকাশ্যে বলেন, কে হিন্দু ধরে নিয়ে পুলিশের গাড়িতে তোলো। এছাড়াও বিজেপি সভাপতি অভিযোগ, ময়নাগুড়ি থানার আইসি বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসের দলে যোগদান করার কাজ করছেন। এমন মানুষের কোনো স্থান নেই এই জলপাইগুড়ি জেলায়।
জলপাইগুড়ির যিনি অ্যাডিশনাল এসপি রুরাল ইসলাম শামীম আহমেদ, ইনি আপাতমস্তক একজন কমিউনাল লোক। কিরকম বলছি, ওনার ব্যবহার, ওনার আচরণ একজন অ্যাডিশনাল এসপির মতন নয়। তিনি একজন কমিউনাল পুলিশ অফিসার। 600,000 বছরের বিশ্বাস, আস্থা, সম্মানের জায়গা হচ্ছে জল্পেশ মন্দির। সারা ভারতবর্ষে একটা বড় ধর্মীয় স্থানের মধ্যে একটা জল্পেশ মন্দির। সেদিন শিবরাত্রির দিন, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মায়েরা জল্পেশ মন্দিরে যান শিবের মাথায় জল ঢালতে, ভক্তি শ্রদ্ধা করতে, সেদিন অ্যাডিশনাল এসপি তিনি যে ব্যবহার করছেন, মনে হচ্ছিল এটা বাংলাদেশ, এটা পশ্চিমবঙ্গ না। মন্দির কমিটি, মন্দির এখন লোকজন, পুণ্যার্থী সকলের সামনে তিনি অসভ্যতমে করেছেন। কি করেছেন? ধাক্কা ধাক্কি, এটা করবো না, অসভ্যতমে যাওয়া হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ওনার মুখের ভাষা। উনি ওনার ডিপার্টমেন্টের লোকের সাথে মুখের ভাষা অসভ্যতমে করেন এবং উনি সাধারণ মানুষের সাথে করেন। 1-1.5 বছর আগে ধূপগুড়িতে একটা গন্ডগোল হয়েছিল বিজেপির সাথে। তিনি বলছেন কারা কারা হিন্দু তাদের খোঁজো আর হিন্দু করে লকাবে এনে পিটাও। একটা পুলিশ অফিসারের এটা হওয়া উচিত নয়। যার যার ধর্ম সে ধর্ম করবে। আমরা সমস্ত ধর্মকে সম্মান করি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সবাই আমার, আমি সব ধর্মকে আমরা সমর্থন করি, আমরা সব ধর্মকে সম্মান করি। কিন্তু একজন পুলিশ আধিকারিক হয়ে তিনি যেভাবে কমিউনাল কার্যক্রম করছেন সেটাকে আমরা ধিক্কার জানাই। অবিলম্বে তাকে এখান থেকে তুলে নিতে হবে, এটা আমাদের দাবি। ময়নাগুড়িতে আপনারা জানেন মা এবং ছেলে খুন হয়েছিল 1.5 বছর আগে। তাদের ওখানকার জমিটাই ছিল তৃণমূলের হাঙ্গরদের জমি, হাঙ্গরদের যোগ করছিল। সেই জমিটা লোভ যাদের ছিল, সেখানে মা মেয়ে খুন হয়। আজ অব্দি তার আসামি ধরা হলো না। তার কে করলো তার কোনো সঠিক তদন্ত হলো না। 1.5 বছর তো ফাইল চাপা করে আছে। মা আর ছেলে যে মারা গেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে ময়নাগুড়ি থানার আইসি তিনি বিজেপির কার্যকর্তাদের ফোন করে বলেন বিজেপি করতে তৃণমূল করো। কেন? উনি কি তৃণমূলের ব্লক সভাপতি না উনি ময়নাগুড়ি থানা আইসি? এই দাবি নিয়ে আমরা এসপি সাহেব দেখা করতে আসলাম। জানতাম এসপি সাহেব দেখা করবেন না। আমাদের সাথে দেখা করতে ওনার জ্বর আসে, ওনার ভয় হয়। আর আমরাও প্রয়োজন সাথে দেখা করতে আসি না, কারণ এদের সাথে দেখা করা আমাদের ইচ্ছাও নেই। কাকে দিলেন? ওনার প্রতিনিধি আসছেন, তাকে আমরা দিলাম। অমিত বণিকের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। অসুস্থ একটি চিল উদ্ধার হলো জলপাইগুড়িতে। এদিন শহরের প্রেস ক্লাবের পাশে অসুস্থ চিলটিকে দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী এবং বন দপ্তরকে। এ বিষয়ে বিশ্বজিৎ বাবু বলেন, খবর পেয়ে তিনি এসে দেখেন চিলটি অসুস্থ রয়েছে। মূলত মোবাইলের টাওয়ারের রেডিয়েশন থেকেই পাখিটি অসুস্থ হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। মোবাইল টাওয়ারের কারণে পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। একদিন আগেও একটি অসুস্থ আইবিস পাখি উদ্ধার করা হয়, সেটিও একই কারণে অসুস্থ। দুটি পাখিকেই প্রাথমিক চিকিৎসা করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। আজকে একটা চিল উদ্ধার করা হলো, সেটা হচ্ছে টাউন হল, প্রেস ক্লাবের পাশে, টাউন হলের পাশেই পড়েছিল একটা চিল, ইয়াং যুবক বলা যায় এই পাখিটিকে, এবং এই পাখিটিকে উদ্ধার করা হলো এবং অসুস্থ অবস্থায় ছিল। তা প্রাথমিক চিকিৎসা করা হয়েছে, তার করে দেখা গেল যে সে উঠতে পারছে না তখন আর কি, কিন্তু কিছুটা সুস্থ। এই অবস্থাতে তারপর বন দপ্তরকে খবর দিয়ে বন দপ্তরের হাতে আমি তুলে দিলাম। মানে কি কারণে অসুস্থ? এটা অসুস্থ যে মূল যেটা কারণ সেটা হচ্ছে আমাদের এখানে 5G 4G নানা রকম টাওয়ার
প্রতিষ্ঠিত শহরের মাঝের থেকে বিভিন্ন পাখি কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেমন আইবিশ পাখি একটা, সেটা উদ্ধার করেছি একদিন আগে। সেই আইবিশ পাখিটা আমাদের এখানে তো খুবই কম দেখা যায়, জলাশয়ের সংখ্যা কমে যাচ্ছে দিনের পর দিন। তো সেই সব ক্ষেত্রে এরা জলাশয়ের আশেপাশে থাকে। তো এই পাখিটাও কিন্তু টাওয়ারের জন্য অসুস্থ হয়ে গাছের থেকে পড়ে যায় এবং পড়ে একটা বাড়ির ঘরে ঢুকে পড়ে। সেটাকেও আমি উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা করে দুটো পাখিকেই বন দপ্তরে জমা করা হলো। আপেল কুলেই নারকেল কুলের স্বাদ মেটাচ্ছেন মানুষ। কেউ কেউ আবার এই কুলকেই নারকেল কুল বলে চালিয়ে দিচ্ছেন। তা কেনার লোকের সংখ্যাও নেহাত কম নয়। চলতি বছরে বাজারে নারকেল অথবা কাশি কুলের নামে অন্য ধরনের কুল চোখে পড়ছে প্রায় বেশিরভাগ ফলের দোকানে। এই কুল আপেল কুল নামে পরিচিত। নারকেল কুলের সঙ্গে আপেল গাছের ক্রস ব্রিডিং করে ফলানো হয় এই ফল। তাই স্বাদে মিষ্টি হলেও পুজোয় এই কুল ব্যবহৃত হয় না। কিন্তু জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে এই আপেল কুলকে নারকেল বা কাশিকুল হিসাবে বিক্রি করে বলছেন অনেক ব্যবসায়ী। সেটি না জেনেই অনেক সাধারণ মানুষ এই কুলি কিনছেন নারকেল কুল ভেবে। জলপাইগুড়ির দিনবাজারের ফল কিনতে আসা এক ক্রেতা জানান, টক মিষ্টি স্বাদের ছোট এই ফল অনেকটা নারকেল কুলের মতোই দেখতে। এখন এই কুলগুলো পাওয়া যাচ্ছে সেগুলি আপেলি কুল। এগুলি মূলত কলকাতা এবং নদিয়া থেকে আসে। এগুলি ক্রস ব্রিড করে তৈরি। এগুলোর দামও তুলনামূলকভাবে কম, 50 থেকে 60 টাকা কেজির মধ্যে দাম ঘোরাফেরা করে বলে জানা গিয়েছে। নারকেল কুল দেখাই যাচ্ছে না, তো আপনারা কি আপেল কুল খেয়েই কি নারকেল কুলের স্বাদ মেটাচ্ছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। এটা আপেল কুলটা মনে হয় নারকেল কুলের চেয়ে বেশি টেস্ট। এটা ওই জন্যই নারকেল কুলের চেয়ে বেশি টেস্ট। দেখি খেয়ে দেখি এটা। আপনারা কি মানে নারকেল কুল নেই হিসাবেই নিচ্ছেন? তো নারকেল কুল হিসাবে নারকেল কুল হিসেবে নিচ্ছেন। কত দাম নিচ্ছেন? 60 করে নিল। 60 টাকা কেজি। কেমন লাগে খেতে? আর খেয়ে দেখবো এবার কেমন লাগে, কোথা থেকে আসে খেয়ে দেখি, তারপরে তো রিভিউ দেবো। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র চালু হতে চলেছে। তার আগে চা নিলাম কেন্দ্র নিয়ে বৈঠক করলেন চা নিলাম কর্তৃপক্ষ। জমি মাফিয়াদের বিরুদ্ধে সোচ্চার সাধারণ নাগরিক, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিলেন তারা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।